আজকের গল্প প্রাচীন ভুতুড়ে বাড়ি। নিশান্ত রাতে একটি ছোট গ্রামে প্রাচীন এক ভুতুড়ে বাড়ি ছিল। গ্রামবাসীদের অধিকাংশই সেই বাড়িটিকে শয়তানের কুঠুরি বলে ডাকত। সেখানে গিয়ে কেউ ফিরতে সাহস দেখাত না। মানুষের মধ্যে অনেকে বলত, বাড়ির ভেতর অচেনা শব্দ শোনা যায়, আর রাতে অদ্ভুত দৃশ্য দেখা যায়। একদিন শহর থেকে আগত নতুন কিছু তরুণ তরুণী গ্রামে অবকাশ কাটানোর জন্য এল। তাদের মধ্যে ছিল সোহেল, রীতা এবং ময়ূরী। তারা সবাই ওই ভুতুড়ে বাড়ির কথা শুনে একরকম উত্তেজিত হয়ে পড়ল। তাই তারা ঠিক করল যে তারা ওই বাড়িতে রাত কাটাবে। তাদের এই সাহসিকতা গ্রামবাসীদের কাছে হাস্যকর মনে হল। অবশেষে সেই রাতেল তিনজন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হল। বাড়িটি দেখতে খুবই পুরনো, প্রাচীন গাছপালায় ঘেরা, এবং একটি মরা ফুরফুরে বাতাস বইছিল। বাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে একটি ঠান্ডা হাওয়া তাদের গ্রাস করল। ভিতরে গিয়ে তারা কানের ডগায় অনবরত অদ্ভুত আওয়াজ শুনতে পেল। সেই আওয়াজ আদতে কোথা থেকে আসছে তা তারা বুঝতে পারছিল না। তারা একটি স্যাঁতস্যাঁতে কক্ষে বসে গল্প করতে থাকল। ময়ূরী কিছুক্ষণ বাদে বলল, এগুলো হয়তো আমাদের মনের কল্পনা। কিন্তু সোহেল বলল, না, এটা সত্যিই অদ্ভুত। তখনই হঠাৎ করেই কোথা থেকে একটি চিৎকার শোনা গেল। তাদের হৃদয় জোরে জোরে ধড়ফড় করতে শুরু করল। তারা ঘর থেকে বের হয়ে অন্য একটি ঘরে প্রবেশ করল। সেখানে তারা একটি পুরনো কাঠের আলমারি দেখতে পেল। আলমারিটি খোলার পর তারা ভিতরে একটি পুরনো ডায়েরি পেতে লাগল। ডায়েরিটি খুললেই দেখা গেল, সেখানে লেখা, আমি এখানে আটকা পড়েছি। মুক্তি পাওয়ার জন্য কিছু করতে হবে। সেই রাতের কাল্পনিক ঘটনাগুলি তাদের মনে ভয়ঙ্কর দোলা দিতে লাগল। তারা একে অপরকে আশ্বাস দিতে লাগল, কিন্তু কিছুতেই নিজেদেরকে শান্ত করতে পারল না। হঠাৎ করেই ময়ূরীর চিৎকার করে বলল, আগে এখানে আর কেউ ছিল। তারা চারপাশে চোখ ঘোরাতে লাগল। ধীরে ধীরে তাদের চারপাশের পরিবেশ আরও মারাত্মক হয়ে ওঠে। রাত গভীর হতে লাগল এবং ওই বাড়িতে অদ্ভুত শব্দ আরও জোরালো হতে লাগল। সোহেলের মনে হল যেন কেউ তাদের জরুরিভাবে ডাকছে। তারা তিনজনের মধ্যে সোহেল সবচেয়ে বেশি ভয় পেয়েছিল, কিন্তু সাহসের কথা বলে সে নিজেকে বোঝাতে লাগল। এমন সময় একটি জানালা হঠাৎ করেই খুলে গেল এবং প্রবল বাতাসে অনেক কিছু নড়ে চড়ে গেল। এবার সবার মনে পেয়ে গেল উল্টোপাল্টা চিন্তা। তারা ভেবেছিল এই বাড়িতে কিছু একটা গোপন আছে। সুতরাং তারা ঠিক করে বাড়ির গহনে ঢুকবে। সেখানে তারা দেখতে পেল, দেয়ালে অসংখ্য ছবি লাগানো, কিন্তু ছবিগুলো ছিল অত্যন্ত অদ্ভুত এবং ভ্রান্তিকর। ছবিগুলোর মধ্যে কিছু মানুষের মুখ ছিল যারা চিৎকার করে উঠছে, সেই মুখগুলোর মধ্যে হাহাকার ছিল। ময়ূরী বলল, আমরা এই বাড়ি থেকে বের হওয়া উচিত। কিন্তু সোহেল তাকে থামল। সে বলল, না, আমরা যদি বেরিয়ে যাই তবে হয়তো আমরা এখান থেকেই হারিয়ে যাব। আমাদের কিছু একটা জানতে হবে। 17টি গোয়াজ জিনিসপত্রের সঙ্গে তার মনে যেন এক আশঙ্কার চিহ্ন গেঁথে যাচ্ছে। তারা সেই সব ছবি থেকে এক ধরনের ভয়াবহতা অনুভব করছিল। সোহেল যখন একটি ছবি ধরে টান দিল, তখন ছবি থেকে হঠাৎ একটি কালো হাত বেরিয়ে এল এবং সোহেলকে ধরে ফেলল। ময়ূরী চেঁচিয়ে উঠল, সোহেল! কিন্তু সোহেল ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা বুঝতে পারল, তাদের নিরাপত্তা কাটিয়ে কেউ একজন তাদের খুঁজছে। এখন তারা বাড়ির ভেতরে আটকা পড়ে গেল। সেই সময় রীতা বলল, আমরা যদি সেটি বের করতে পারি তাহলে হয়তো আমাদের মুক্তি পেতে পারব। তারা সেই ডায়েরির দিকে ফিরে গেল। ডায়েরির মধ্যে অদ্ভুত মন্ত্র ছিল। তারা এগুলো একসাথে উচ্চারণ করতে শুরু করল। একটানা মন্ত্র পড়তে পড়তে তাদের চারপাশের বাতাস ঘন হতে লাগল এবং মনে হলো যেন কিছু তাদের কাছে আসছে। অদ্ভুত কিছু একটা হচ্ছে। তারা যখন শেষ পর্যন্ত সেই মন্ত্র শেষ করল, তখন হঠাৎ করে সবকিছু থেমে গেল। কিন্তু পরক্ষণে তারা দেখল, সোহেল ফিরে এসেছে, কিন্তু সে আর আগের মতো নেই। সোহেল আসলো, কিন্তু তার চোখে ভয়ের চিহ্ন। সে বলল, তাদের ক্ষমতা আমাদেরকে আরও ভেতরে টেনে নিয়ে গেছে। দিস্যাননসন, ময়ূরী উত্তর দিল, কিভাবে মুক্তি পাব? আমাদের। সেহারের গুমোট বাতাসে ডাক পড়ল। হঠাৎ একটি মহাবিশাল ছায়া তাদের সামনে উদ্ভব হল। সেই ছায়ার মুখ দেখা গেল, কিন্তু তা মানুষের নয়। কেউ একজন তাদের কাছে আসছিল। প্লিজ, মুক্তি চাই, সেই যা বাকি ছিল সে বলল। দয়া করে, কেন আমাকে এই সীমাবদ্ধতায় আটকা রেখেছ? ময়ূরী চোখ মেলে দেখল, সেই ছায়ার মধ্যে যে মুখ ছিল তা আসলে একজন মৃত মানুষের।
সে বলল, আমি একদিন এই বাড়ির মালিক ছিলাম এবং সুখী জীবন কাটিয়েছি। কিন্তু একদিন আমি এই বাড়ির শিকার হয়ে গেছি। আমি কয়েকশো বছর ধরে এখানে আটকা রয়েছি। সোহেল বলল, আমরা কি সাহায্য করতে পারি? মৃত মানুষটি বলল, তোমাদের মুক্তি দরকার হলে তোমাদের আমাকে মুক্ত করতে হবে। তারা সহযোগিতার জন্য প্রস্তুত হল। ময়ূরী, রীতা এবং সোহেল একত্রে মৃত্যুর মন্ত্র পড়তে লাগল। এই সময় বাড়ির পরিবেশ আবারও ভয়ঙ্কর হয়ে উঠল। কিন্তু এবার তারা দৃঢ়ভাবে সেই মন্ত্র উচ্চারণ করতে থাকল। অবশেষে একটা শক্তিশালী শব্দ হল এবং সেই মৃত মানুষটি আলোর এক ঝলক দেওয়ালে স্থির হয়ে গেল। তারপর সেই মানুষটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। কিন্তু এইবার সে ভয়ঙ্কর ভঙ্গিতে নয়, বরং একজন সদা আনন্দময় মানুষের মতো। তোমরা আমাকে মুক্ত করেছ, সে বলল। এবার আমি এখান থেকে চলে যাব। তোমরাও ফিরে যেতে পারো, কিন্তু মনে রেখো, এ বাড়ির ইতিহাস ভুলে যেও না। এরপর তারা বাড়ির বাইরে বের হয়ে আসল এবং প্রথম আলোকে নিজেদের চোখে দেখল। তারা অবশেষে বাড়ি ছেড়ে চলে যেতে সক্ষম হল। সিনিয়র গ্রামবাসীরা ভেবেছিল তারা নেই। তারা ঠিক করল, আবার কখনো সেই বাড়িতে যাবে না, তবে তাদের স্মৃতিতে সেই বাড়ির কথা সর্বদা রয়ে যাবে। পাশাআশকরা যদি জানত তাদের এই গল্পকে কিভাবে বর্ণনা করবে। তিনজন বন্ধুর মধ্যে এক অভিজ্ঞতা হয়, কিন্তু তারা জানত সেই রাতের অভিজ্ঞতার কথা কেবল তাদের মনে রয়ে গেল। বাড়ির ভেতরে যা ঘটেছিল তা হয়তো কখনো ভুলবে না। সেই বাড়ি যেন তাদের নিজেদের জীবনে একটি চিরকালের শীতল স্মৃতি হয়ে রইল। অবশেষে ভুতুড়ে বাড়িটি তাদের চিরকাল মনে রয়ে গেল না। রাতের অন্ধকারে ফিরে আসার সময় তারা রক্তাক্ত মনে পেরিয়ে গেল। শুভরাত্রি বাংলার রাত। এভাবেই সমাপ্ত হল একটি আতঙ্কের গল্প। তারা চিহ্ন ভূতের রাত, একটি ভৌতিক গল্প তারা চিহ্ন। নাটোর গ্রাম। একটি নির্জন গ্রামে একটি পুরনো খণ্ডঘর বাড়ি ছিল। বাড়িটি এতটাই পুরনো যে গ্রামের লোকেরা সেটিকে ভূতের বাড়ি বলে ডাকত। গ্রামের লোকেদের বিশ্বাস ছিল, রাত হলে বাড়ির মধ্যে অদ্ভুত সব শব্দ শোনা যেত এবং মাঝে মাঝে অন্ধকারে ছায়া দেখা যেত। কিন্তু সেই বাড়িতেই নতুন একজন অধ্যাপক এসেছিলেন, নাম তার রেজাউল। তিনি মনে করতেন, যেহেতু ভূত নেই, এই সবই লোকের কুসংস্কার। রেজাউল নতুন এই গ্রামে এসে যেমন ছাত্রদের পড়ানোর পরিকল্পনা করেছিলেন, তেমনি তিনি সেই বাড়িটি ভাড়া নিয়ে সেখানে থাকতে সিদ্ধান্ত নেন। প্রথম দিনেই তিনি বাড়িটি দেখলেন, একদম পুরনো আবহাওয়া ধরে আছে। বাড়ির জানালাগুলো ভেঙে গেছে, দরজার তালা মরিচিকাগুলো অদ্ভুতভাবে নড়ছে। কিন্তু রেজাউল হুঁশিয়ার এবং দৃঢ়চিত্ত। তিনি বলেন, এটি শুধুমাত্র একটি পুরনো বাড়ি, ভূত নয়। রাতের অন্ধকার নেমে আসার সাথে সাথে বাড়িটি আরও ভয়ঙ্কর লাগছিল। গ্রামবাসীরা বারবার তাকে সতর্ক করেছিল, কিন্তু রেজাউল কিছুতেই তাদের কথায় কান দিলেন না। প্রথম রাতে তিনি বই পড়ছিলেন। হঠাৎ আওয়াজ শুনে তিনি থমকে গেলেন। মনে হল যেন কেউ বাড়ির ভেতরে হাঁটছে। তার মনে একবারের জন্য ভয় এসে গেল। কিন্তু প্রত্যয়ের সাথে তিনি আবার পড়তে লাগলেন। কিন্তু রাত বাড়ার সাথে সাথে আওয়াজ বাড়তে লাগল। সে রাতে তিনি আর বই পড়তে পারলেন না। শুনতে পেলেন অদ্ভুত সব আওয়াজ। অনেকটা হাঁটার আওয়াজ, কিন্তু যেন কোথা থেকে আসছে। তিনি মনে করতে থাকলেন, এটা নিশ্চয়ই তার ভুল ভাবনা। কিন্তু আওয়াজ এতই প্রকট যে তার ভালো লাগা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। পরের দিন সকালে রেজাউল গ্রামের বাজারে গেলেন। সেখানে গ্রামের বৃদ্ধ দুলাল স্যার, যিনি বহু বছরের শিক্ষকতা করেছেন, তাকে দেখে বললেন, আরে বেটা, তুমি কি রাতে সেই বাড়িতেই ছিলে? আমরা তোমাকে বলেছিলাম, তারা মানে ভূতরা সেই বাড়িতে থাকে। তুমি শুনেছ তাদের আওয়াজ? রেজাউল হাসলেন, অবশ্যই, আমি কিছুই শুনিনি। কিন্তু আবার একবার তার মনে প্রশ্ন জাগল, আসলেই কি বিকৃত হয়েছিল রাতের আওয়াজ? পরের রাতে রেজাউল আবার বাড়িতে ফিরে এলেন। রাতের অন্ধকারে বাড়ির ভিতরে ঢুকে তিনি সিদ্ধান্ত নিলেন বিছানায় শোবেন। কিন্তু এবার তিনি সবাইকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, যদি তিনি রাতের আওয়াজ শুনতে পান তবে তিনি মিলনে যাবেন এবং গ্রামের মানুষের বিশ্বাসে পরিবর্তন আনবেন। সারা রাত তিনি শুয়ে রইলেন, কিন্তু আধুনিক প্রযুক্তি দিয়েও কিছুই ঘটল না। একই আওয়াজ পুনরায় তাকে ব্যাকুল করে তুলছিল। রাত তখন 3:30। অদ্ভুত এক ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। হঠাৎ দরজার দিকে নজর দেওয়ার সময় রেজাউল দেখেছে এক অদ্ভুত ছায়া। প্রথমে তিনি বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু ছায়াটি কম বেশি স্পষ্ট হয়ে উঠল। সে ছিল একটি মহিলা, চাপা কল্পনা,
তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার কাপড়গুলো যেন অসম্ভব রকমের পুরানো। মহিলাটি হঠাৎ করে রেজাউলের দিকে তাকিয়ে বললেন, কেন এখানে এসেছ? তুমি জানো না এই বাড়িতে কি ঘটে? রেজাউল ভয় পেয়ে বললেন, এটা কি সত্যি, তুমি কি? কিন্তু মহিলা কোনো উত্তর দিলেন না, বরং তার মুখের দিকে তাকিয়েছিলেন। রেজাউল তখন তাকে বললেন, আমি ভূতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমি সত্যিকার আনন্দে বিশ্বাস করি। মহিলার হাসি যেন আকাশে ছড়িয়ে পড়ল। তুমি কি সত্যি বুঝতে পার এই বাড়ির মধ্যে কত দুঃখ লুকিয়ে আছে? এক ঝলক ফোন দিয়ে সে হাওয়ার দিকে চলে গেল। এরপর রেজাউল আর প্রতিবাদ করতে পারলেন না। তিনি বুঝতে পারলেন যে এখানে কোনো ভূত নেই, কিন্তু মানুষের দুঃখ। দ্বিতীয় রাতে তিনি তার শোবার ঘরে আবারও রাত কাটান। আওয়াজের সাথে সাথে তাকে আবার দেখা হলো সেই মহিলার সাথে। এবার মহিলা তাকে বললেন, তুমি কি বুঝতে পারছ আমরা এই বাড়িতে কেন আটকে আছি? রেজাউলের মনে হল মহিলা এক ধরনের প্রতীক। তার ইতিহাসে একজন মায়ের অপূর্ণ প্রেম ছিল, কিন্তু বিষয়টি রেজাউলের জন্য অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছিল। তিনি মহিলাকে বললেন, আমি তোমার সহায়তা করতে চাই, আমি তোমার ইতিহাস জানি। মহিলা হাসলেন, দয়া করে আমাকে মুক্তি দাও। এই বাড়ির শেষ রাতে তুমি আমাকে মুক্তি দিতে পার। রেজাউল যেটা ভাবছে সেটা হঠাৎ তাকে দমন করে দিল। তিনি জানতেন তাকে ওই রাতটা বিশেষভাবে কাটাতে হবে। রাত বেড়ালেও কখনো সেই আওয়াজ তিনি আর শোনেননি, কিন্তু সেই আওয়াজ তার দীর্ঘ বাইরের চোখের অন্ধকারে বিরক্তি প্রকাশ করেছিল। এরপর সকালে রেজাউল পৌরবাজারে পৌঁছাতে পেরে গ্রামের লোকেদের সাথে আড্ডা দিতে সচেষ্ট হন। গ্রামের লোকেদের কাছে এই বাড়ির ইতিহাস জানিয়ে দেন। কয়েক মাস পর ধীরে ধীরে সাহসিকতার মাধ্যমে সম্প্রদায়ের লোকেরা ওই বাড়ির সংস্কারের উদ্যোগ নিল। একসময় বাড়িটি নতুন রূপে ফিরে এলো। কিন্তু রেজাউল জানতেন মহিলার দুঃখ কখনো শেষ হয়নি, এবং একদিন তিনিও ফিরে এসে ওই বাড়ির পেছনে ফেলে আসা স্মৃতির সাথে সম্পর্ক যুক্ত হয়ে যাবে। রেজাউলের দৃষ্টিতে সেই মহিলার খানিকটা দুঃখ ছিল। সর্বশেষ রাত একবারের জন্য আসল। রাতে সকল ঠিকানা বন্ধ থাকলে কোন কিছু করা যায় না। পরদিন সকালে সেই মহিলাটি ও রেজাউল সেই গভীর রাতে গল্প গড়ার জন্য সেখানে পৌঁছে গেলে সেই রাতে সমাধান হবে, এটি মনেই প্রতিধ্বনিত করল। আর মুখোমুখি হয়ে বলল, সত্যি কোনো দুঃখ থাকে না, এটি কেবল সময় এবং সমাধানের। রেজাউল শেষে গ্রামের লোকেদের বললেন, ভূত নেই, কিন্তু দুঃখ আছে এবং আমাদের মেনে নিতে হবে। এভাবেই ভূতের বাড়ি আবার দুঃখহীন, প্রাপ্তি ও বন্ধুদের সাথে আবার পরিচিত হয়ে গেল। গল্পটি এখানে শেষ হল।